बाजीचाए अतफाल है दुनिया मेरे आगे, होता है शबो रोज तमाशा मेरे आगे। খুব সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে মির্জা গালিবের মতো প্রভাবশালী কবি আর দ্বিতীয়টি নেই। তার লেখা অজস্র গজল, শায়েরি কিংবা রুবাইয়াতে মুগ্ধ হয়েছে সদ্য প্রেমে পড়া তরুণ থেকে শুরু করে পরিণত পণ্ডিত পর্যন্ত সকলেই। উপমহাদেশের সঙ্গীতের জনক জগজিৎ সিং, মেহেদী হাসান, মোহাম্মদ রফি, গুলাম আলী, গুলজার কিংবা রাহাত ফাতে আলী খানও ব্যবহার করেছেন তার কবিতার অসংখ্য লাইন। বিভিন্ন আসরে গেয়েছেন সমৃদ্ধ সব গজল। তার চেয়েও বড় কথা, তিনি একটি যুগ সন্ধিক্ষণের সচেতন সাক্ষী। মোগল সাম্রাজ্যের পতন, কোম্পানি শাসনের প্রতিষ্ঠা এবং ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামকে দেখেছেন খুব কাছ থেকে। নাটকীয় সময়ের বুকে দাঁড়িয়ে থাকা গালিবের জীবন যেন তার লেখা কবিতার চেয়েও নাটকীয়। জীবিকার সন্ধানে বিভিন্ন সময়ে বহু মানুষ ঠাঁই নিয়েছে ভারতবর্ষের মাটিতে। তাদের অনেকেই আর ফিরে যেতে পারেনি নিজ দেশে। মোগল সাম্রাজ্যের পতনের যুগে এমন এক ভাগ্যান্বেষী তুর্কি সৈনিক আগমন করলেন কুক্কান বেগ খান নামে। কিছুদিন লাহোরে বসবাস করে দিল্লিতে গিয়ে চাকরি নেন সম্রাট শাহ আলমের দরবারে। সেখানেও মন না টিকলে চলে যান জয়পুরের মহারাজার অধীনে। স্থায়ীভাবে বসবাস শুরু করেন আগ্রায়। দুই ছেলের মধ্যে নাসরুল্লাহ বেগ খান চাকরি জুটিয়ে নেন মারাঠা শিবিরে, আর অন্য ছেলে আবদুল্লাহ বেগ খান বহু দরবার ঘুরে ফিরে আলোয়ার সিংয়ের সেনাপ্রধান হিসেবে যোগদান করেন। কিন্তু সেখানেও থাকা হয়ে ওঠেনি। 1802 সালে মৃত্যুবরণ করলেন বিদ্রোহ দমন করতে গিয়ে। ইতোমধ্যে দুই পুত্র এবং এক কন্যা সন্তান রেখে যান আবদুল্লাহ খান। বড় ছেলের নাম আসাদুল্লাহ খান। পরবর্তী সময়ে যিনি মির্জা গালিব নামে বিখ্যাত হয়ে ওঠেন। 1797 সালের 27 ডিসেম্বর জন্ম নেয়া গালিব বেড়ে উঠেছিলেন চাচা নাসরুল্লাহ খানের তত্ত্বাবধানে। জীবনের বর্ণনা নিয়েই পরে তিনি লিখেছিলেন, আমার সামনে পৃথিবীটা যেন বাচ্চাদের খেলার মাঠ, প্রতিটা রাত্রি আর দিনে কেবল তামাশাই ঘটে যাচ্ছে। আগ্রায় এক মাদ্রাসার প্রসিদ্ধ শিক্ষক মোহাম্মদ মুয়াজুমের ছাত্র ছিলেন গালিব। তৎকালীন মুসলিম শিক্ষা ব্যবস্থায় আরবি ভাষা ও ধর্মকে গুরুত্ব দেওয়া হতো। সরকারি ভাষা হবার বদৌলতে পড়তে হতো ফার্সি। শীঘ্রই আব্দুস সামাদ নামক এক ব্যক্তির জ্ঞান এবং চিন্তা তাকে প্রভাবিত করে। গালিব 2 বছর তাকে নিজের পরিবারে রেখে জ্ঞান অর্জন করেন। এর মধ্যে 1810 সালের আগস্ট মাসে ইলাহি বক্স খানের কন্যাকে বিয়ে করেন গালিব। ইলাহি বক্স ছিলেন ফিরোজপুরের ঝিরকা এবং লোহারুর নবাব আহম্মদ বক্স খানের ভাই। খুব সম্ভবত তাদের অনুরোধেই আগ্রা ছেড়ে দিয়ে স্থায়ীভাবে দিল্লিতে বসবাস শুরু করেন গালিব। আগ্রার মক্তবে থাকতেই শায়েরি লেখায় পারদর্শী হয়ে ওঠেন গালিব। প্রথম দিকে ফার্সিতে লিখলেও দ্রুতই উর্দুকে বেছে নেন ভাব প্রকাশের মাধ্যম হিসেবে। ততদিনে শিক্ষিত সমাজে উর্দুর ব্যবহার এবং মর্যাদা সুপ্রতিষ্ঠিত। আব্দুস সামাদের মাধ্যমে পরিচিত হন ফরাসি সাহিত্যের প্রাণপুরুষ বেদিল, বুখারি, আসির, রুমি, জামিদের সাথে। মির্জা গালিব ছিলেন ফার্সি সাহিত্যের ক্লাসিক কবি এবং উর্দু সাহিত্যের পথিকৃৎ। এতদিন কবিরা প্রায় জীবন ও বাস্তবতার বাইরে বসবাস করতেন, কিন্তু গালিবের কবিতায় ফুটে উঠল জীবনের সুর, বাস্তবতার আঘাত, নিয়তি এবং চাওয়া পাওয়ার সমীকরণ। এজন্য গালিবের জনপ্রিয়তা ছিল সবার উচ্চতায়। আচারিক ধর্মের থেকে অন্তরের দিকে গালিবের মনোযোগ ছিল বেশি। এজন্য সমকালীন ধর্মতত্ত্ববিদদের অনেকেরই কোপানলে পড়তে হয়েছে তাকে। জীবন, পৃথিবী, প্রেম, ধর্ম এবং ব্যক্তিজীবনের প্রতিটি বিষয়কে গালিব কবিতায় রূপান্তরিত করে গেছেন। অজস্র অনুভূতি তার ছন্দে বাহিত হচ্ছে প্রজন্মের পর প্রজন্মে। পথ দেখিয়েছেন পরবর্তী অনেক কবিকেই। গালিবকে কেন্দ্র করে হয়েছে গবেষণা, তৈরি হয়েছে উপন্যাস, সিনেমা এবং টিভি সিরিজ। উর্দুর গণ্ডি ছাপিয়ে দিওয়ান অনুদিত হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের ভাষায়।